চন্দনা বিয়ের পর সবেমাত্র শ্বশুরবাড়িতে আসে আর শ্বশুরবাড়িতে আসার পর সে তার 50 জন ননদকে দেখে একেবারে আকাশ থেকে পড়ে। কিন্তু তার আসল ননদ মাত্র 2 জনই ছিল। কিন্তু বাদবাকি মেয়েরা চন্দনাকে বৌদি বৌদি বলে ডাকছে শুনি চন্দনা একেবারে অবাক হয়ে যায়। কি ব্যাপার প্রিয়া, তোমাদের মতো ওরাও আমাকে সবাই বৌদি বৌদি বলে ডাকছে কেন? তোমরা তো আমাকে বলনি যে তোমাদের আরো এতগুলো বোন আছে। এতগুলো ননদের মুখে বৌদি ডাক শুনে আমার তো মাথা ঘুরে যাচ্ছে। আরে নানা বৌদি, সেরকম ব্যাপার নয়। আসলে এরা হলো আমাদের কাকা আর জ্যাঠার মেয়ে, আর বাদবাকি মেয়েরা হলো আমাদের বান্ধবী। আমাদের বাড়িতে সবাই বেশিরভাগ মহিলা সদস্য, আর তুমি হলে আমাদের একমাত্র দাদার বউ, তাই সবাই তোমাকে কিন্তু খুব ভালোবাসবে। আর আজকে থেকে তুমি আমাদের সবার বৌদি, তাই তোমাকে কিন্তু আমাদের সবার খেয়াল রাখতে হবে। কারোর সাথে দ্বিচারিতা করলে চলবে না, কেমন? এমন কথা শুনে চন্দনা ভয় পেয়ে যায়, কারণ 50 জন ননদের খেয়াল রাখা মোটেই মুখের কথা নয়। আর সে ভালো করে বুঝতে পারে যে তার শাশুড়ি মা রানী দেবী 50 জন মেয়েকেই সমানভাবে ভালোবাসে, সুতরাং তাকেও সেই অনুযায়ী চলতে হবে। আর নতুন বিয়ের পর চন্দনা যখন প্রথমবার রান্নাঘরে যায়, বৌদি তুমি আজকে কি রান্না করবে? আমি শুনেছি তুমি নাকি খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারো, তাই আমার জন্য আজকে মাটন বিরিয়ানি রান্না করবে, কেমন? হ্যাঁ নিশ্চয়ই, আমি তাহলে সবার জন্য মাটন বিরিয়ানি রান্না করছি। এমন কথা শুনে রিয়া খুবই খুশি হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চন্দনার সমস্ত ননদ একে একে রান্নাঘরে এসে নতুন বৌদির কাছে বিভিন্ন রকম খাবারের আবদার করতে শুরু করে। আর এভাবে 50টা ননদ যখন 50টা খাবার খাওয়ার আবদার করে, তখন চন্দনার মাথায় একেবারে হাত পড়ে যায়। বৌদি, আমি কিন্তু বিরিয়ানি খেতে ভালোবাসি না, তাই তুমি রিয়ার জন্য বিরিয়ানি রান্না করলেও আমার জন্য কিন্তু আর আমার বাদবাকি 2 বোনের জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন রান্না করবে। এটা আবার কেমন কথা? তোমার আগে আমাকে আরো 45 জন এসে 45 রকমের রান্না করার কথা বলে গেছে, আর এখন আবার তুমি তোমার জন্য আর তোমার 2 বোনের জন্য নতুন রকমের রান্না করতে বলছো? আমি কি মানুষ নাকি রোবট বলো তো? আমি এত কিছু রান্না করতে পারবো না। আর আমার আসল ননদ হলো রিয়া আর প্রিয়া, তাই আমি ওদের দুজনের জন্য যা রান্না করব তোমাদেরকেও তাই খেতে হবে। চন্দনা এমন কথা বললে তার ননদদের খুবই খারাপ লাগে, ফলে তাদের চোখে জল চলে আসে। আর এমন সময় সবাই মিলে রানী দেবীর কাছে গিয়ে চন্দনার নামে নালিশ করে। কি ব্যাপার নতুন বৌমা, তুমি আমার 3 জায়ের মেয়েকে আর রিয়া আর প্রিয়ার বান্ধবীদেরকে এভাবে অপমান করেছো কেন? ওরা তোমার হাতের রান্না খেতে চেয়েছে বলে তোমার এত মুখ? না মা, আসলে ব্যাপারটা সেরকম নয়। 50টা রান্না করা কি মুখের কথা? তাই জন্য আমি একটু রেগে গিয়েছিলাম আর কি। কিন্তু আপনি আমাকে বকাবকি করবেন না, আমি সবার জন্য নানান রকমের রান্না করে দিচ্ছি। এই বলে চন্দনা রান্নাঘরে চলে যায় ঠিকই, কিন্তু সে বাংলার 5-এর মতো মুখ করে 50 জন ননদের জন্য বিরিয়ানি থেকে শুরু করে ফ্রাইড রাইস, চিলি চিকেন, নুডলস, পিৎজা ইত্যাদি 50 রকমের আইটেম রান্না করে। আর যখন চন্দনার ননদগুলো একে একে খাবার খেতে বসে, তখন চন্দনা সবার পাতে খাবার পরিবেশন করতে শুরু করে। আর সবাই চন্দনার হাতে রান্না খেয়ে তার খুবই প্রশংসা করে। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন প্রিয়া চন্দনার ঘরে এসে বলে, বৌদি কালকে কিন্তু আমার একটা বিয়ে বাড়ি আছে, আর আমার কাছে নতুন কোনো শাড়ি নেই। তুমি তোমার একটা শাড়ি আমাকে দেবে গো, কারণ তুমি তো বিয়েতে অনেক নতুন নতুন শাড়ি উপহার পেয়েছো, সুতরাং আমি তাই নিজের জন্য আলাদা করে শাড়ি কিনে নিই। হ্যাঁ কোনো ব্যাপার নয়, আমার আলমারি খুলে তোমার যে শাড়ি পছন্দ হয় তুমি সেটাই নিয়ে নিতে পারো। এমন কথা শুনে প্রিয়া খুবই খুশি হয়। তাই তখনই প্রিয়া তার বৌদির আলমারি খুলে 50টা শাড়ি বের করতে শুরু করে, আর যার ফলে সেই আলমারি পুরোপুরিভাবে ফাঁকা হয়ে যায়। আর যা দেখে চন্দনা ভীষণই অবাক হয়। কি ব্যাপার প্রিয়া, তুমি যে বললে তোমার একটা শাড়ির দরকার, কালকে নাকি তোমার বিয়ে বাড়ি আছে, তাহলে তুমি এতগুলো শাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? তুমি একদিনে এতগুলো শাড়ি পরতে পারবে? আরে কালকে আমি একা বিয়ে বাড়ি যাবো নাকি, আমি আমার বাকি বোনেদেরকেও বিয়ে বাড়িতে নিয়ে যাব। কারণ আমরা কোনো বোন কোথাও একা ঘুরতে যাই না, কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলেও 50 জন একসাথেই যাই। তাই আমরা 50 জন মিলে ঠিক করেছি তোমার নতুন শাড়ি পরে বিয়ে বাড়ি যাব। এমন কথা শুনে চন্দনা কিছু বলতেও পারে না। আর প্রিয়া তার বৌদির আলমারি থেকে সমস্ত ভালো ভালো শাড়িগুলো নিয়ে চলে যায়। আর পরের দিন বিয়ে বাড়িতে যাওয়ার সময় চন্দনার ননদগুলো সবাই শাড়ি পরে তৈরি হয়। বৌদি, আমি, কমলা, ঝুমকি, রুমকি, মৌ, লীলা, পল্লবী সবাই কিন্তু তোমার ড্রেসিং টেবিলটা ব্যবহার করছি, কেমন? কারণ আমাদের ঘরে অন্য সব বোনেরা সাজুগুজু করছে, আর সবাই মিলে এক ঘরে ভিড় করলে খুব সমস্যা হবে।
এই বলে প্রায় 10-20 জন চন্দনার ঘরে সাজুগুজু করতে ঢুকে পড়ে। আর এতজন একসঙ্গে চন্দনার ড্রেসিং টেবিলে রাখা সমস্ত কসমেটিক্স ব্যবহার করে সাজগোজ করতে থাকে। আর যা দেখে চন্দনা মনে মনে খুবই রেগে যায়, কারণ সে বিয়ে করে যেই থেকে শ্বশুর বাড়িতে আসে সেই থেকে তার 50 জন ননদ এভাবেই তাকে উপদ্রব করতে শুরু করে। তোমরা দয়া করে সব জিনিস অল্প অল্প ব্যবহার করো, কারণ সবেমাত্র বাপের বাড়ি থেকে আমি নতুন নতুন সেন্ট, লিপস্টিক, ফেস পাউডার সবকিছু নিয়ে এসেছি। আর তোমরা যদি সব বেশি বেশি ব্যবহার করে ফেলো তাহলে একদিনেই তো সবকিছু শেষ হয়ে যাবে। বৌদি, আমরা সবাই মিলে তোমার কসমেটিক্স ব্যবহার করছি বলে তুমি আমাদেরকে এভাবে কথা শোনালে। আমি তো জানতাম বৌদিদের সব জিনিসপত্র ননদদের হয়, তাই আমরা তোমার জিনিসপত্র ব্যবহার করব। তুমি ঠিকই শুনেছো, বৌদিদের জিনিসপত্র ননদেরা ব্যবহার করতেই পারি, কিন্তু আমার তো 50 জন ননদ, তাই সব জিনিসপত্র তোমাদেরকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। চন্দনার কোনো কথাতেই তার ননদেরা পাত্তা দেয় না, আর তারা সবাই মিলে চন্দনার সমস্ত সাজাগোজের জিনিসপত্র একদিনেই শেষ করে দেয়। এভাবেই তারা 50 জন সাজগোজ করে সুন্দর সুন্দর জুতা, গহনাগাটি পরে বিয়ে বাড়িতে চলে যায়। আর যার ফলে চন্দনা খুবই বিরক্ত হয়ে ওঠে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর একদিন, মা, আমি একটু বাপের বাড়িতে যাচ্ছি, কারণ আমার দাদার বউ আজকে আমাকে নিমন্ত্রণ করেছে, তাই আপনারা আপনাদের মতো রান্না বান্না করে খেয়ে নেবেন, আমার আসতে কিন্তু রাত হবে। তোমার সবেমাত্র নতুন নতুন বিয়ে হয়েছে, তাই তুমি একা একা বাপের বাড়িতে যেও না। আর আমার ছেলে তো এখন কাজে ব্যস্ত, তাই আমি ওকে বলতেও পারবো না যে তোমাকে বাপের বাড়িতে নিয়ে যেতে। তার থেকে বরং তুমি এক কাজ করো, তোমার সব ননদদের কলেজের পরীক্ষা শেষ হয়ে গেছে, ওরা বাড়িতে বেকার বেকার বসে বিরক্ত হচ্ছে, তাই তুমি ওদেরকে তোমার বাপের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে এসো। এমন কথা শুনে চন্দনা একেবারে ভয় পেয়ে যায়, কারণ সে তার 50 জন ননদকে নিয়ে কোথাও যেতে চায় না। আর সেই 50 জন ননদকে নিয়ে যাওয়া মানে সাথে করে সমস্যা বয়ে নিয়ে যাওয়া। সেই জন্য চন্দনা নানান রকম অজুহাতে শাশুড়ি মায়ের কথা এড়িয়ে যেতে চেষ্টা করে। হ্যাঁ বৌদি, মা ঠিক কথাই বলেছে। আমি জানি তোমার বাপের বাড়ির ঘর ছোট ছোট, কিন্তু বিশ্বাস করো আমাদের 50 জনের কোনো রকমের কোনো অসুবিধা হবে না। তাই আমরা সবাই এখনই রেডি হয়ে আসছি, আর তোমার সঙ্গে তোমার বাপের বাড়িতে ঘুরতে যাব। এই বলে 50 জন সুন্দর করে তৈরি হয়ে নেয়। আর কিছুক্ষণের মধ্যেই চন্দনা এবং তার 50 জন ননদ এক বড় বাসে উঠে পড়ে। কিন্তু সেই বাসে ওঠার পর চন্দনা তার বসার জায়গা খুঁজে পায় না, কারণ ইতিমধ্যেই তার সমস্ত ননদগুলো বাসে সিট দখল করে। আচ্ছা রিয়া, প্রিয়া, আমি মানলাম যে তোমার কাকিমা জেঠিমার মেয়েরা আমার ননদ, কিন্তু সবসময় তোমার এতগুলো বন্ধু কেন তোমাদের সঙ্গে থাকে? তোমাদের জন্য কি এখন ওদেরকেও ননদ মানতে হবে? চুপ করো বৌদি, তুমি এসব কি বলছো? ওরা যদি শুনতে পায় তাহলে কিন্তু খারাপ ভাববে। আমার বেশিরভাগ বান্ধবীদের বাবা মায়েরা বিদেশে থাকে, তাই ওদের দায়িত্ব আমাদের উপর। আর যখন আমার বাবা মা থাকে না তখন আমরা ওদের বাড়িতে গিয়ে থাকি, তাই ওদেরকে আমরা বোনের মতোই ভালোবাসি। এমন কথা শুনে চন্দনা একেবারে চুপ করে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে চন্দনার বাপের বাড়িতে গিয়ে পৌঁছায়। তখন চন্দনার বাপের বাড়ির লোকেরা এতজন সদস্য দেখে একেবারে অবাক, কিন্তু তারা প্রথমেই সবাইকে ভালো মতো অতিথি আপ্যায়ন করে। কিন্তু চন্দনা ছোট বাপের বাড়ি তার 50 জন ননদ মিলে একেবারে ভরিয়ে দেয়। কোথায় ভেবেছিলাম বাপের বাড়িতে এসে একটু আরাম করব, তা নয়, এই 50 জন আমার সাথে এসে জুটে আমার মাথাটা একেবারে খারাপ করে দিচ্ছে। অন্যদিকে চন্দনার 50 জন ননদ বেশি বেশি করে খাবার খেতে শুরু করে, আর তারা নিজেদের মধ্যে জোরে জোরে গল্প করে এবং হাসাহাসি করে। ফলে চন্দনার বাপের বাড়ির লোকেরা খুব বিরক্ত হয়। আর তারা যখন রাত্রিবেলা বাড়িতে ফিরে যায় তখন চন্দনা তার মাকে ফোন করলে আর ফোন ধরে না। আর সেদিনের পর থেকে চন্দনার মা কিছুতেই চন্দনাকে বাপের বাড়িতে যাওয়ার কথা বলে না। দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটে। একদিন, বৌদি, আমাদের খুব শপিং করতে যেতে ইচ্ছা করছে, তুমি আমাদের সাথে যাবে? কারণ মা বলেছে আমরা যদি শপিং করতে যাই তাহলে তোমাকে নিয়ে যেতে। বাবা, আমার ননদগুলো এত ভালো কবে থেকে হয়ে গেল? আমাকে নিয়ে শপিং করতে যাওয়ার কথা বলছে। আমার কাছে এই সুযোগ, যাই ওদের সঙ্গে শপিং করে আসি, আর ওদের থেকে সব দামি দামি জিনিসপত্রগুলো কিনে নেব। আমার 50 জন ননদ যদি আমাকে 50টা দামি উপহার দেয় তাহলে এর থেকে ভালো তো আর কিছুই হতে পারে না। এই ভেবে চন্দনা তার ননদদের সঙ্গে শপিং করতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। আর তারা আবার বাসে করে শপিং মলে চলে যায়, আর সবাই মিলে একসঙ্গে শপিং করতে শুরু করে। এমন সময় তারা সবাই মিলে দামি দামি শাড়ি, গহনাগাটি পছন্দ করে। ওই দেখো, ওই হীরের নেকলেসটা কি সুন্দর, আমি ভাবছি ওই নেকলেসটা কিনে নেব। হ্যাঁ বৌদি, তোমার যা ইচ্ছে তুমি তাই কিনতে পারো। আর আমাদেরও তোমার মতো বিভিন্ন রকমের হীরের নেকলেস পছন্দ হয়েছে, তাই আমরা 50 জন ওরকম হীরের নেকলেস কিনবো।
এই বলে 50 জন ননদ তাদের বৌদির সঙ্গে দামি দামি হীরার নেকলেস কিনে ফেলে। আর চন্দনা যেমন দামি দামি পোশাক আশাক পছন্দ করে, তার ননদেরও তার মতো সুন্দর সুন্দর পোশাক আশাক কিনতে চায়। এভাবেই কেনাকাটি করতে করতে তারা প্রায় শপিং মলের দামি দামি শাড়ি, গহনাকাটি ইত্যাদি শেষ করে দেয়। আর যখন বিলিং করার সময় আসে তখন আপনাদের 50 লক্ষ টাকা বিল হয়েছে, আপনারা ক্যাশে পেমেন্ট করবেন নাকি অনলাইনে পেমেন্ট করবেন? এরকম 50 লক্ষ টাকার কথা শুনে সবাই একেবারে অবাক হয়ে যায়, কিন্তু চন্দনা মোটেই অবাক হয় না, কারণ সে ভালো করেই জানে যে এই বিল তার 50 জন ননদ মিলে দেবে। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা 50 জন আমাকে শপিং করতে নিয়ে এসেছো, তাই সবাই মিলে 1 লক্ষ টাকা করে দিয়ে দাও, তাহলেই তো বিল মিটে যায়। না না, এই বিল আমরা দেব না। আজকে বিল দেবে তোমার বর, মানে আমাদের দাদা। আজকে সকালবেলা যখন দাদা অফিসে যাচ্ছিল, তখন আমরা দাদার কাছে গিয়ে শপিং করতে যাওয়ার আবদার করেছি, আর দাদা বলল তোমাকে শপিং করতে নিয়ে আসতে, যা খরচ হবে দাদা দেবে। সেই জন্যই তো তোমার সাথে শপিং করতে এলাম, আর দাদা বলেছে তুমি যা যা কিনবে সেগুলো আমরাও কিনতে পারি। এমন কথা শুনে চন্দনার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ এখন 50 লক্ষ টাকা তার বরের অ্যাকাউন্ট থেকে খসে যাবে। আর এটা ভেবেই চন্দনার ভীষণ পরিমাণে কান্না পায়, কিন্তু এখন আর কান্নাকাটি করেও কোনো লাভ থাকে না। তাই চন্দনা তখনই তার বরকে ফোন করে, আর ফোন করে শপিং মলের 50 লক্ষ টাকা বিলের কথা জানায়। তোমরা সবাই মিলে আজকে তো আমাকে ভিখারি করে দিলে। আমি তোমাদের সবাইকে শপিং করতে বলেছি, মানে এই তো না যে তোমরা 50 লক্ষ টাকা দিয়ে শপিং করবে। আজকে আমার ব্যবসায়ী যা লাভ হয়েছে, সেই লাভের টাকাটা তো সব তোমাদের শপিং এর খরচাতেই বেরিয়ে গেল। এই বলে পঙ্কজ তার বউয়ের অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ট্রান্সফার করে দেয়, আর চন্দনা সেই টাকা দিয়ে শপিং মলের বিল মিটিয়ে 50 জন ননদকে নিয়ে বাড়িতে আসে। কিন্তু এমন সময় তার 50 জন ননদ ভালো করেই বুঝতে পারে যে তারা তাদের পঙ্কজ দাদার সঙ্গে ঠিক ব্যবহার করেনি, তাই তারা পরক্ষণেই বৌদির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। আর তারপর থেকে কখনোই দাদা বা বৌদির কাছে তারা কোনো অন্যায় আবদার করে না। তারা সবাই মিলে একসঙ্গে থাকলেও তারা বৌদির অনেক অনেক খেয়াল রাখে। অঙ্কিতা তার স্বামী মোহন এবং তাদের 2 ছেলে মেয়ে বাবলি ও বাবলুর সঙ্গে বাস করত। তাদের 2 ছেলে মেয়ে এখন পড়াশোনা করছে। সংসারের খরচ চালানোর জন্য এবং ছেলে মেয়েদের পড়াশোনার খরচ বহন করার জন্য তাদের স্বামী স্ত্রী দুজনকেই কাজ করতে হতো। মোহন তাদের বাজারেই এক বড় চাউমিনের দোকানে কাজ করত। ওই চাউমিন দোকানের মালিক কমল বাবু খুবই চালাক এবং ভণ্ড প্রকৃতির মানুষ ছিল। দোকানে কাজ করার দরুন সে মোহনকে খুবই কম টাকা পারিশ্রমিক দিত, আর সেই সাথে মোহনকে দিয়ে সারাদিন দোকানে কাজ করাতো। মোহনের সঙ্গে কমল বাবু খুব বাজে ব্যবহারও করত। যে কোনো ছোট ছোট ভুলের জন্য কমল বাবু মোহনকে অনেক কথা শোনাতো। অন্যদিকে মোহনের স্ত্রী অঙ্কিতা কমল বাবুর বাড়িতেই ধোয়া মোছার কাজ করত। এরকম ভাবে স্বামী স্ত্রী দুজনেই বাইরে কাজ করে নিজেদের ঘর সংসার সামলাচ্ছিল। একদিন, এই কিরে, তাড়াতাড়ি হাত চালা। সেই কখন থেকে চাউমিন বানাচ্ছিস, আর এখনো তো চাউমিন বানানো হলো না? দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিন বানাচ্ছিস, হচ্ছে না নাকি? এবার কি শুয়ে শুয়ে চাউমিন বানাবি? এতক্ষণ সময় লাগছে কেন? এই তো মালিক, আমি তো তাড়াতাড়ি করছি, কিন্তু বলি কালকে যে আপনাকে একটা লিস্ট দিয়েছিলাম না চাউমিন বানানোর জন্য, প্রয়োজনীয় কিছু জিনিস নেই তো, সেগুলো কোথায় দিন না। সেগুলো না দিলে আমি তো চাউমিন বানাতে পারবো না। কই, তুই তো আমাকে কোনো জিনিস আনতে বলিসনি। খুব মিথ্যা কথা বলতে শিখে গেছিস, তাই না? তুই নিজের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস। কই হলো, তাড়াতাড়ি দাও, চাউমিন দাও 2 প্লেট। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? তাড়াতাড়ি দেবে নাকি অন্য দোকানে চলে যাব? দূর বাবা, তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো লাভ হচ্ছে না, যাই অন্য দোকানে যাই। এই বলে কমল বাবুর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা কাস্টমাররা এক এক করে সেখান থেকে চলে যায়। এই দেখে কমল বাবু প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে কোনো কথা না বলে মোহনের গালে ঠাস করে আগে একটা চড় মারে। শুধু তোর জন্য আমার কাস্টমার গুলো হাতছাড়া হলো। কোনো কাজ তুই ঠিকঠাক মতো করতে পারিস না, তাই না? তোকে কি আমি ফ্রি পয়সায় আমার দোকানে কাজ করাচ্ছি? তোকে কাজে রেখে আমার কি লাভ হচ্ছে? তোর জন্য তোমার কাস্টমার গুলো সব বেরিয়ে যাচ্ছে। আপনি আমার গায়ে হাত তুললেন? আপনি তো মানুষকে মানুষ বলেই গণ্য করেন না। চাউমিন বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ শেষ হয়ে গেলে সেটা তো আপনাকে এনে দিতেই হবে। উপকরণ না থাকলে আমি চাউমিন বানাবো কিভাবে? আর আমি আপনার দোকানে কাজ করছি মানে তো এই নয় যে আপনি আমার মাথাটা কিনে নিয়েছেন। অনেক হয়েছে, আমি আপনার দোকানে আর কাজ করবো না। আমার পাওনা টাকা যা আছে আপনি আমাকে মিটিয়ে দিন। কাজ করবি না মানে? কাজ তো তোকে করতেই হবে, তা না হলে তোর যে 2 মাসের টাকা পাওনা আছে সেটা তুই পাবি না, কারণ তুই হুট করে কাজ ছেড়ে চলে যাবি। আর আমি এখন তো অন্য কোনো কাজের লোককে পাবো না। শুধু শুধু আমি নিজের ক্ষতি কেন হতে দেবো? ঠিক আছে, আমি শুধু শুধু নিজের মান সম্মান বিকিয়ে আপনার কাছে কাজ করতে পারবো না। আপনাকে টাকা দিতে হবে না। এই বলে মোহন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মোহন বাড়িতে এসে তার স্ত্রী অঙ্কিতাকে সব কথাই বলে। কমল বাবু এটা ঠিক করলো না। তুমি যখন বলেছো ওখানে কাজ করবে না, তখন তোমার পাওনা টাকাটা তো মিটিয়ে দেওয়া উচিত ছিল।
2-3 মাসের টাকা এভাবে মেরে নিল। কিন্তু এবার তুমি কি করবে মোহন? হ্যাঁ, আমি ভাবছি আমি নিজেই তাওয়া চাউমিন বিক্রি করার ব্যবসা শুরু করব। কারণ কমলবাবুর দোকানে তো আমি তাওয়া চাউমিনই বানাতাম, আর সবাই আমার হাতে চাউমিন খেতে খুব ভালোবাসতো। কিন্তু ব্যবসা শুরু করার জন্য টাকার দরকার তো, আর আমার কাছে তো এখন অত টাকা নেই। তুমি চিন্তা করো না, আমিও তো কমলবাবুর বাড়িতেই কাজ করি। কদিন পরে আমি ম্যাডামের কাছ থেকে মাহিনা পাবো। আমার মাহিনার টাকাটা দিয়েই তুমি বরং তাওয়া চাউমিন বিক্রি করার ব্যবসা শুরু করো। তুমি কটা দিন অপেক্ষা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে অঙ্কিতা, এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায়ও নেই। দেখতে দেখতে 5-6 দিন কেটে যায়। মাস শেষ হয়ে গেলে অঙ্কিতা তার কাজের বাড়িতে গিয়ে কমলবাবুর স্ত্রী লতিকা দেবীর কাছে তার মাহিনাটা চায়। বাবা, আজ পর্যন্ত তুই তো কখনো মুখ ফুটে মাহিনা চাসনি, আর আজকে 1 তারিখ হতে না হতেই তুই আগে থেকে মাহিনা চেয়ে বসে আছিস যে? কি ব্যাপার? মাহিনার টাকাটা দিয়ে কি কিছু করবি নাকি তুই? হ্যাঁ ম্যাডাম, টাকাটা আমার ভীষণ দরকার, সেই জন্যই তো আমি নিজে থেকে এবার আপনার কাছে মাহিনাটা চাইলাম। আসলে আপনি তো জানেন মোহন আপনাদের চাউমিনের দোকানে কাজ করা ছেড়ে দিয়েছে। এভাবে তো বসে থাকলে চলবে না, তাই মোহন ব্যবসা শুরু করবে বলে ওর এখন টাকার দরকার। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। দেখ, মোহনকে তো আমরা ইচ্ছা করে দোকান থেকে তাড়াইনি, এখনো পর্যন্ত আমরা কোনো কাজের লোকও খুঁজে পাইনি। তাই তুই যদি মনে করিস আর মোহনের যদি কাজ করার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু ও এখনো কাজ করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি না হয় কমলের সঙ্গে কথা বলবো। না না ম্যাডাম, ও আর আপনাদের দোকানে কাজ করতে চাইছে না। মালিক মোহনের সঙ্গে খুবই বাজে ব্যবহার করে, সেটা তো আপনিও জানেন। সেই জন্য মোহন এবার ঠিক করেছে ও নিজেই তাওয়া চাউমিনের ব্যবসা শুরু করবে। দরজার বাইরে থেকে কমলবাবু অঙ্কিতার কথা শুনতে পায়। সে তৎক্ষণাৎ সেখানে এসে তার স্ত্রীকে টাকা দিতে বারণ করে। দাঁড়াও লতিকা, একটা টাকাও দেবে না তুমি একে। তুমি এত বোকা কেন বলো তো? এটা আমার পেটে লাথি মারার প্ল্যান করছে, আর তুমি সেটা বুঝতেও পারছো না? আমার দোকানে কাজ করে তাওয়া চাউমিনের ব্যবসা শিখে নিয়ে এখন নিজেদের ব্যবসা করবে ভাবছে। এই যে একটা টাকাও পাবে না তুমি। যাও, তোমার বর কাজ ছেড়ে দিয়েছে তো, এবার তুমিও কাজ ছেড়ে দিয়ে এখান থেকে কেটে পড়ো। এটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না। আমরা কিসের ব্যবসা করব না করব সেটা তো আমাদের ব্যাপার। আপনি এভাবে গরিবের টাকা মারবেন না। আমার বরের টাকাটা তো আপনি দিলেন না, অন্তত আমার 1 মাসের মাহিনাটা আপনারা দিয়ে দিন। না, তুমি আমাদের কাছে কোনো টাকাই পাও না। প্রত্যেকদিন যে আমাদের বাড়িতে এত খাবার বেঁচে যায়, সব খাবারই তো আমার স্ত্রী তোমাকে দিয়ে দেয়। তাহলে সেই খাবারের টাকাগুলো তুমি আমাদেরকে দেবে? ফ্রিতে এতদিনে অনেক খাবার পেয়েছো, ওই খাবারগুলো দেওয়ার জন্য তোমার 1 মাসের মাহিনার টাকাটা আমরা কেটে নিলাম। যাও এখান থেকে। কিন্তু ওগুলো তো আপনাদের বেঁচে যাওয়া 4-5 দিনের বাসি খাবার, ওগুলো তো আপনারা ফেলেই দেন। আমি সেই জন্য নিজেই খাবারগুলো ফেলে না দিয়ে আমাকে দিয়ে দিতে বলেছিলাম। সেই বাসি খাবারের জন্য আপনারা আমার মাহিনা কেটে নেবেন, তাও আবার 1 মাসের মাহিনা। দয়া করে এমন করবেন না, আমার পাওনা টাকাটা মিটিয়ে দিন। এখন আমাদের টাকার ভীষণ দরকার। অঙ্কিতার কোনো কথাই কমলবাবু শোনে না। অঙ্কিতাকে তারা নিজেদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অঙ্কিতা মন খারাপ করে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসেই সে মোহনকে সব কথা জানায়। তুমিও তো বোকার মতো কাজ করেছো অঙ্কিতা। আমরা তাওয়া চাউমিনের ব্যবসা করবো, তুমি সেটা বলতে গেলে কেন? যাক, যা হবার হয়ে গেছে, উপরবেলা নিশ্চয়ই এর বিচার করবেন। আমাদের মতো গরিবদেরকে ঠকিয়ে ওরা যদি সুখে থাকে, থাকুক না। আমি কাল থেকে দিনমজুরের কাজে যাব। দিনমজুরের কাজ করে কিছু টাকা জমিয়ে তারপরে আমি তাওয়া চাউমিনের ব্যবসা শুরু করব। এই বলে মোহন পরের দিন থেকে দিনমজুরের কাজে লেগে পড়ে। সকাল থেকে রাত পর্যন্ত মোহন একইভাবে কাজ করতে থাকে। বেশ কিছু টাকা সে জমিও ফেলেছিল, কিন্তু ব্যবসা শুরু করার জন্য আরো কিছু টাকার প্রয়োজন ছিল। মোহন ঠিক করেছিল সে অনেক বেশি টাকা হাতে নিয়ে তবেই ব্যবসা করতে নামবে, কারণ ব্যবসার ক্ষেত্রে প্রথমে ঝুঁকি নিতে হয় আর তারপরে ব্যবসার উন্নতি হয়। এটা সে ভালো করেই জানতো। কিন্তু একদিন কাজ করতে গিয়ে মোহন উঁচু বিল্ডিং এর উপর থেকে পড়ে যায়। মোহনের মাথায় প্রচন্ড পরিমাণে চোট লাগে। সবাই মিলে মোহনকে সরকারি হাসপাতালে ভর্তি করে। 2-1 দিন মোহনের চিকিৎসা চলার পর ডাক্তারবাবু জানায় উনি এখন বিপদমুক্ত, তবে মাথায় প্রচন্ড জোরে আঘাত লাগার জন্য উনি ওনার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। এই শুনে অঙ্কিতা এবং তার ছেলে মেয়ে খুবই কান্নাকাটি করতে থাকে। মোহনও দৃষ্টিশক্তি হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়ে। এ কি হয়ে গেল অঙ্কিতা? এত কষ্ট করে আমি টাকাগুলো জমালাম তাও চাউমিনের ব্যবসা শুরু করবো বলে। 2-1 দিনের মধ্যে হয়তো আমি ব্যবসা শুরুও করে ফেলতাম, কিন্তু তার আগেই তো আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেললাম। এবার আমি ব্যবসা কিভাবে করব আর কিভাবেই বা তোমাদেরকে খাওয়াবো? তুমি ব্যবসা করতে পারবে না তাতে কি হয়েছে, আমি করব। তুমি শুধু আমার সাথে থাকবে, আর কিভাবে তাওয়া চাউমিন বানাতে হয় তুমি সেটা আমাকে বলে বলে দেবে। একবার তাওয়া চাউমিন বানানো শিখে নিলে আশা করছি আর কোনো অসুবিধা হবে না। 4-5 দিনের মধ্যেই অঙ্কিতা তার তাওয়া চাউমিনের ব্যবসা শুরু করে দেয়।
মোহন কিছু দেখতে পায় না ঠিকই, তবুও সে অঙ্কিতার পাশে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে। অঙ্কিতা ঠেলাগাড়ি ভাড়া নিয়েই তার চাউমিনের ব্যবসাটা শুরু করেছিল। মোহনের কথা অনুসরণ করে অঙ্কিতা তাওয়া চাউমিন বানাতে থাকে। আস্তে আস্তে বেশ কয়েকজন গ্রাহকও তাদের দোকানে আসতে শুরু করে। তুমি তাহলে নিজের আলাদা ব্যবসা শুরু করেছো? তুমি তো আগে ওই কমলবাবুর দোকানেই কাজ করতে, তাই না? এ কি, তোমার এমন অবস্থা কিভাবে হলো? আগে তো তোমার চোখ ভালোই ছিল। মোহন এবং অঙ্কিতা দুজনে সেখানে উপস্থিত তাদের কাস্টমারদেরকে সব কথা জানায়। সবটা জানার পর তাদের গ্রাহকদের খুবই খারাপ লাগে। অঙ্কিতা কিছুদিনের মধ্যেই খুবই সুস্বাদু তাওয়া চাউমিন বানানো শিখে ফেলায় এখন সবসময় তাদের ঠেলাগাড়ির সামনে ভিড় লেগেই থাকে। এই খবর কমলবাবুর কানে পৌঁছাতেই কমলবাবু একেবারে রাগে গর্জে ওঠে। ওই ব্যাটা অন্ধ হয়ে যাওয়ার পর তাওয়া চাউমিনের ব্যবসা চালাচ্ছে। ওর বউ পাশে আছে বলে এতটা সাহস পাচ্ছে ব্যাটা। ওর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমার সব পুরনো কাস্টমার ওর দোকানেই চলে গেছে। না না, এত সহজে ছেড়ে দিলে হবে না। কমলবাবু বেশ কয়েকজন গুন্ডাকে টাকা খাইয়ে অঙ্কিত এবং মোহনের তাওয়া চাউমিনের ঠেলাগাড়ি তুলে দেওয়ার কথা বলে। পরের দিনে বেশ কয়েকজন গুন্ডা অঙ্কিতা ও মোহনের কাছে গিয়ে বলে, এই, এখান থেকে ঠেলাগাড়ি সরিয়ে নিয়ে যাও। এখান থেকেই তাওয়া চাউমিনের দোকানটা তুলে দিতে হবে তোমাদের। যদি নিজেদের ভালো চাও তো এখান থেকে কেটে পড়ো। এখান থেকে কেটে পড়বো মানে? কেন? আমাদের এখান থেকে তুলে দেওয়ার তোমরা কে? তোমরা আমাদেরকে ভয় দেখাবে আর আমরা ভয় পেয়ে এখান থেকে উঠে চলে যাব? যা বলছি তাড়াতাড়ি কর। তোর স্বামী অন্ধ হয়ে গেছে, তোকে অন্ধ বানাতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, বলে দিলাম। তোমরা ভালো কথাই শুনবে না, তাই তো? তোমরা এখান থেকে যাবে না তো? ঠিক আছে, দাঁড়াও, আমি এখনই সব লোকজনকে এখানে ডাকছি। সবাই দেখো, সবাই তাড়াতাড়ি এসো এখানে। এই গুন্ডাগুলো আমাদের উপর অত্যাচার করছে। কে কোথায় আছো তাড়াতাড়ি এসো। আশেপাশের বেশ অনেকজন এবং দোকানদারগুলো অঙ্কিতার দোকানে ছুটে আসে। ওই গুন্ডাগুলোর ব্যাপারে সবাইকে বলে যে কিভাবে তারা অঙ্কিতা এবং মোহনকে ধমক দিয়েছে। এই, কে তোমাদেরকে এখানে পাঠিয়েছে? সত্যি কথা বলো, তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু এখনই পুলিশে ফোন করে তোমাদেরকে পুলিশে দেব। যদি ভালো চাও তাহলে এখনই নামটা বলে দাও। কি হলো, কিছু বলছো না কেন? কে পাঠিয়েছে তোমাদেরকে এই কাজটা করতে এখানে? বলো। না না ম্যাডাম, আমাদেরকে পুলিশে দেবেন না। আসলে কমলবাবু আমাদেরকে টাকা দিয়ে এখানে আসতে বলেছে। এদের ঠেলাগাড়ি তুলে দেওয়ার জন্য আমাদেরকে টাকাও দেওয়া হয়েছে। আপনারা দয়া করে আমাদেরকে ছেড়ে দিন, আমাদের কোনো দোষ নেই। তোমাদেরকে তো এত সহজে আমরা ছেড়ে দেব না। আমরা সবাই জানি ওই কমলবাবু কিভাবে এই গরিব মানুষদের সঙ্গে অন্যায় করেছে। এখনই কমলবাবুকে এখানে ফোন করে রাখো, না হলে পুলিশকে ফোন করতে আমার কিন্তু সময় লাগবে না। কালো গুন্ডা কমলবাবুকে ফোন করে সেখানে ডাকে। কমলবাবু সেখানে আসতেই সেখানে উপস্থিত সমস্ত লোকজন কমলবাবুকে একেবারে ঘিরে ধরে। আপনি কি আমাদের পেছন কখনোই ছাড়বেন না? আমরা কি অপরাধ করেছি বলুন তো? কি ক্ষতি করেছি আমরা আপনার? আমার স্বামী আপনার দোকানে কাজ করত। আপনি খুব কম টাকা বেতন দিতেন। সামান্য কাজে ভুল করলে আপনি আমার স্বামীর গায়ে হাত তুলতেন। আর যখন অধৈর্য হয়ে আমার স্বামী কাজ ছেড়ে দিল, তখন আমার আর আমার স্বামীর দুজনের টাকাই আপনারা মেরে নিলেন। তারপরেও এখনো কেন আমাদের পেছনে পড়ে আছেন? আপনারা কি আমাদেরকে বাঁচতে দেবেন না? এই গরিবের কথা কেউ বিশ্বাস করবেন না আপনারা। এরা পুরোপুরি আপনাদেরকে মিথ্যা কাহিনী শুনিয়েছে। এরা আমার কাছে কোনো টাকাই পাবে না, সবটাই বানিয়ে মিথ্যা কথা বলছে। আপনি আর মিথ্যা কথা বলে কোনো পার পাবেন না। আপনার গুন্ডাগুলো সব সত্যি কথা বলে দিয়েছে। আজকে আপনি এখান থেকে যেতে পারবেন না। আপনাকে আজকে আপনার সমস্ত ভুল স্বীকার করতেই হবে। আমি একজন নিউজ রিপোর্টার। যদি আপনি নিজের ভুল স্বীকার না করেন তাহলে কিন্তু কালকে সকালেই খবরের কাগজে আপনার কুকর্মের খবর দেখতে পাবেন। আর তখন আপনাকে এই বাজার থেকে দোকান তুলে পালাতে হবে। ম্যাডাম, দয়া করে আপনি এরকম করবেন না। আমি এদের সঙ্গে সত্যিই অন্যায় করেছি। মোহন, অঙ্কিতা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সব টাকা মিটিয়ে দেবো। তোমাদেরকে আমি আর কখনো বিরক্ত করবো না। দয়া করে ক্ষমা করে দাও আমাকে। এই বলে কমলবাবু মোহন ও অঙ্কিতাকে তাদের পাওনা সমস্ত টাকা মিটিয়ে দেয়। অঙ্কিতা এবং মোহন দুজনেই খুবই খুশি হয়। আপনাদের সবাইকে যে কিভাবে ধন্যবাদ জানাবো। আপনারা যদি আমাদের পাশে এসে না দাঁড়াতেন তাহলে যে কি হতো। আমরা তো আমাদের বকেয়া সমস্ত টাকাই পেয়ে গেছি। সবকিছু আগের মতো হয়তো হয়ে যাবে, কিন্তু আমার স্বামীর চোখটা তো আর ঠিক হবে না। যদি মোহন দৃষ্টিশক্তি ফিরে পেত তাহলে কতই না ভালো হতো। অঙ্কিতার কথা শুনে সকলের ভীষণ মায়া হয়। তাই সেখানে উপস্থিত সমস্ত লোকজন এবং দোকানদাররা অঙ্কিতাকে মোহনের চোখের অপারেশনের জন্য বেশ কিছু টাকা দিয়ে সাহায্য করে। সেই টাকা দিয়ে অঙ্কিতা
মোহনের চোখের অপারেশন করায়। উপরওয়ালার কৃপায় মোহন আবার তার দৃষ্টিশক্তি ফিরে পায়। এখন মোহন এবং অঙ্কিতা দুজনে মিলে খুবই হাসি খুশি তাদের তাওয়া চাউমিনের ব্যবসা সামলাতে থাকে। ধীরে ধীরে তাদের আর্থিক এবং পারিবারিক অবস্থারও পরিবর্তন ঘটে। এভাবেই সাধারণ জনগণের সহায়তায় অঙ্কিতা তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।